This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশান্ত কিশোর কি হাওয়া মোরগ? হাওয়া যেদিকে বয় প্রশান্ত কিশোর কি সেই দিকেই বইতে থাকে, নাকি প্রশান্ত কিশোর হাওয়ার উল্টো দিকে বইতেই ভালোবাসেন? এ নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে প্রশান্ত কিশোরের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে। করণ থাপারকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই বিতর্কিত সাক্ষাৎকার আপনারা অনেকেই দেখেছেন হয়তো দ্য ওয়্যারে, আমরাও দেখেছি। কিন্তু সারা দেশের হাওয়া যখন ঘুরছে, সমস্ত বড় বড় সেফোলজিস্টরা যখন বলছেন যে বিজেপি এইবার কোনোভাবেই 200-250 ওপরে যেতে পারছে না, সেখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বলছেন বিজেপি নাকি অলরেডি 300 পার করে গিয়েছে। অর্থাৎ গতবার তারা যে আসন পেয়েছিল তার থেকেও বেশি তারা আসন পেতে পারে এইবারের নির্বাচনে। সপ্তম দফা নির্বাচনের আগেই নাকি 300 পার হয়ে গিয়েছে। কেন বলছেন প্রশান্ত কিশোর এরকম কথা? কেন প্রশান্ত কিশোর হাওয়ার উল্টো দিকে চলছেন? নাকি সত্যি সত্যি প্রশান্ত কিশোর যা বলছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেটা অক্ষরে অক্ষরে প্রায় মিলে গিয়েছিল, যদিও অক্ষরে অক্ষরে বলবো না, প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপি 100 কম সিট পাবে, আমরা বলেছিলাম 80 কম সিট পাবে। যদি অক্ষরে অক্ষরে মেলার কথা বলেন তাহলে এনকে ডিজিটালি মিলিয়েছিল, সে কথা আলাদা। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না, তারা 100-র নিচে আসন পাবে, বিজেপি 77 পেয়েছিল। সেরকমই কি একদম প্রায় অক্ষরে অক্ষরে মিলিয়ে দেবেন এবারের কথা? এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন উঠছে। বিভিন্ন সেফোলজিস্ট, যোগেন্দ্র যাদব আমার বিশেষ বন্ধু, তার সাথেও কথা হয়েছে। তিনিও কিন্তু খানিকটা কনজারভেটিভ, তিনি খুব কিপটে বিরোধীদের আসন দেওয়ার ক্ষেত্রে অনেক রাগ ঢাক করে তিনি বলছেন। অনেকেই বলছেন অনেক রকম কথা। সারা দেশের পরিস্থিতিটা কেমন, আর প্রশান্ত কিশোরের কথার যৌক্তিকতা কতটা, আজকের ভোটের হাওয়া আলোচনা করব আমরা তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা ভোটের হাওয়ায় আলোচনা করছি প্রশান্ত কিশোরকে নিয়ে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। প্রশান্ত কিশোর কে? প্রশান্ত কিশোর একজন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কাহারে কয়? যাদের জীবিকাই বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি দিয়ে তারা যারা জীবিকা অর্জন করেন তাকেই বুদ্ধিজীবী বলে। এই প্রশান্ত কিশোর, তিনি তার বুদ্ধির মাধ্যমে রোজগার করেন, তার জীবন জীবিকা যাপন করেন, তাই তাকে বুদ্ধিজীবী হয়তো বলা হয়। এবার ঘটনা হচ্ছে যে প্রশান্ত কিশোর রোজগারটা করেন কি করে? এর আগে তিনি আইপ্যাকের সর্বেসর্বা ছিলেন। এখন কি তিনি আইপ্যাকে আছেন? উত্তর হলো না। তিনি এখন আইপ্যাকের সাথে কোনোভাবেই যুক্ত না, কোনো সংস্থার সাথেই তিনি যুক্ত না। তিনি এখন একটি রাজনৈতিক দল গঠনের পথে চলেছেন এবং তিনি একটা সময় নীতিশ কুমারের দলের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, জেডিইউ, তাও আবার অমিত শাহের রেফারেন্সে। অমিত শাহ নীতিশ কুমারকে বলেছিলেন যে প্রশান্ত কিশোরকে আপনি আপনার দলের ভাইস প্রেসিডেন্ট করুন, তাই প্রশান্ত কিশোর কিন্তু ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এটা মনে রাখতে হবে। তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, নীতিশ কুমারের সাথে তার সখ্যতা আছে, সখ্যতা বিজেপির সাথেও আছে, সখ্যতা আম আদমি পার্টির সাথেও আছে, তৃণমূলের সাথেও আছে। এইবার প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই যে পার্টি তৈরি করছেন, এর জন্য তো প্রচুর টাকার প্রয়োজন, কোথা থেকে টাকা পাচ্ছেন? প্রশান্ত কিশোর উত্তর দিয়েছিলেন, আমি যাদের হয়ে এক সময় কাজ করেছি তারাই আমাদের আমাকে ফান্ডিং করছে। অর্থাৎ বিজেপি, আম আদমি পার্টি, তৃণমূল, এইসব দলগুলো নাকি প্রশান্ত কিশোরকে ফান্ডিং করছে। কথাটা সত্যতা আমরা যাচাই করিনি, ইন্টারভিউতে দেখেছি। প্রশান্ত কিশোর যখন বলেছেন তখন নিশ্চয়ই তাই হবে। এই যে প্রশান্ত কিশোর, তিনি এখন কি আইপ্যাকের মতন সংস্থার সাথে যুক্ত আছেন? না। তাহলে তিনি কি সারা ভারতবর্ষে সমীক্ষা করিয়েছেন? উত্তর হলো না। তিনি কি যে লোকসভা কেন্দ্রে তিনি থাকেন সেই লোকসভা কেন্দ্রে সমীক্ষা করিয়েছেন? উত্তর হলো না। তাহলে তিনি কেন বলছেন যে 6 দফার মধ্যেই বিজেপি 300 আসন পার করে গিয়েছে? এবার একটু পেছন দিকে যান, যেখানে প্রশান্ত কিশোর নিজেই বলেছিলেন তাকে আর্থিকভাবে সাহায্য করছে সেই সব দলগুলো
যাদের হয়ে তিনি কাজ করেছিলেন। গুজরাটে এই প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করেছিলেন। তাহলে কি তার সেই বদান্যতার কারণেই তিনি এসব কথা বলছেন? আবার পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছে যে বিজেপি গতবার যা আসন পেয়েছিল তার থেকে অনেক বেশি আসন পাবে, অর্থাৎ 18টা আসন পেয়েছিল, বিজেপি তার থেকে অনেক বেশি, মানে আমি ধরলাম 20টাই পাবে। আমি প্রশান্ত কিশোরকে বোধহয় মানে 12-15 ফোন করেছি, ফোন ধরেননি উনি। তিনি যদি ফোন ধরতেন, আমার একটা প্রশ্ন ছিল তার কাছে যে কোন 20টা আসন তিনি নির্দিষ্ট করে বলুন। আমি প্রশান্ত কিশোরকে জিজ্ঞাসা করতাম যে আপনাকে 20টা বলতে হবে না, আপনি 5টা আসন বলুন যেখানে বিজেপি শিওর জিতবে। কারণ পশ্চিমবাংলায় বিজেপির কি অবস্থা সেটা আমরা সচক্ষে দেখেছি, সমীক্ষা করেছি, মাঠে ময়দানে গেছি। জানেন, মানে যখন 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার, সে সময়ও আমরা কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে পায়ে হেঁটে যেতে হয়, কোথাও নৌকো পার হয়ে যেতে হয়, কোথাও আবার ভ্যান রিক্সায় করে যেতে হয়, কোথাও টোটো করে যেতে হয়, গাড়ি চলে না, সেই সব জায়গায় পর্যন্ত গিয়ে আমরা সমীক্ষা করেছি। আমরা করেছি স্বচক্ষে, নিজেদের চোখে দেখে এসেছি কি ভরাডুবি হতে চলেছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার ক্ষেত্রে। তাহলে কোন ভিত্তিতে তিনি এসব বলছেন যে পশ্চিমবাংলায় 18টারও বেশি আসন বিজেপি পাবে? খুব অবাক লাগে, অবাক লাগছে। প্রশান্ত কিশোর বলছেন তিনি তার জীবনের সমস্ত মেধাকে তিনি দাঁও লাগাচ্ছেন যে তিনি সত্যি হবে। তাহলে কি প্রশান্ত কিশোর কোনো ইঙ্গিত পেয়েছেন বিজেপির তরফ থেকে যে ছলে বলে কলে কৌশলে ইভিএমকে হ্যাক করে বা ইভিএমকে ট্যাম্পারিং করে বিজেপি জিতবেই? কারণ এবার একটু দেশের কথা বলতে হবে। দিল্লিতে বিজেপির অবস্থা মোটেও ভালো না, 7টা সিট তারা জিতেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা 2টো সিটও জেতার জায়গায় নেই দিল্লিতে, এটা বাস্তব সত্য। 62টা আসন জিতেছিল শুধু উত্তরপ্রদেশে। সেই 62টা আসন ধরে রাখাটাই এখন বিজেপির কাছে মূল চ্যালেঞ্জ। 55টা আসন অনেকে বলছেন, আমরা তো বলছি 52-র বেশি পাবে না। 10টা সিট ড্যামেজ হতে পারে উত্তরপ্রদেশে। হরিয়ানা 10টা সিটে 10টাই তাদের ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সিটও পাওয়ার সম্ভাবনা নেই, তবে একটি সিট খানিকটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আমি 9টা ধরছি হারাচ্ছে তারা। গুজরাটে 26টা তারা পেয়েছিল, 3টে আসন অন্তত খোয়াতে পারে তারা। মহারাষ্ট্র ভরাডুবি হবে। এই রকম অবস্থায় দাঁড়িয়ে তাহলে এমন কোন রাজ্য আছে যেখান থেকে বিজেপি ভালো ফল করে তারা 300 আসন ইতিমধ্যেই পার করে গিয়েছে? আসবো সেসব কথায় ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা 3 লাখ পার হয়ে গিয়েছে। আপনাদের শুভেচ্ছা, দোয়া, ভালোবাসায় এনকে ডিজিটাল কিন্তু ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এই 3 বছরের মধ্যে 3 লাখ সাবস্ক্রাইবার যে কোনো ইউটিউব চ্যানেলের কাছে বিশেষ আনন্দের বিষয়। কারণ আমরা কোনো রাজনৈতিক দলের, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোপাগান্ডা করি না যে সেই রাজনৈতিক দলের লোকেরা ভিড় করে আসবেন আমাদের চ্যানেলে। আমাদেরকে সবাই গালমন্দ করে, বিজেপি করে, বামপন্থীরা করে, কংগ্রেস করে, তৃণমূল তো করেই। তো এই এত লোকের বিরোধিতা সত্ত্বেও 3 লক্ষ মানুষ তারা বেছে নিয়েছেন এনকে ডিজিটালকে। আমরা সত্যি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আশা করি আপনারা যদি আপনাদের পরিচিত পরিজনকে একটু রেফারেন্স দেন এনকে ডিজিটালের, তাহলে 5 লক্ষ হয়তো আমরা সামনের বছরের মধ্যেই কভার করে ফেলব। আমরা প্রত্যাশায় আছি 5 লক্ষের। যাই হোক, চলে আসি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা বলছি যে প্রশান্ত কিশোর কি হাওয়া মোড়ক? মানে হাওয়া মোড়ক, যেদিকে হাওয়া হয়, হাওয়া মোড়কের মুখ অভিমুখ সেদিকেই থাকে।
এখন তিনি কি কোনোভাবে হাওয়া পাচ্ছেন যে বিজেপি জিতছেই, 300 আসন ইতিমধ্যেই পার করে গিয়েছে? আমরা দেশের আলোচনা করছিলাম, উত্তরপ্রদেশে বড় বড় সেফোলজিস্ট যারা দেশের, যারা একদম টপ লেভেলের সেফোলজিস্ট, তারা বলছেন বিজেপির এখানে একটা ভালো ডেন্ট পড়বে, 10 থেকে 15টা আসনের লস হতে পারে তাদের। পশ্চিমবাংলায় আপনি তো বসবাস করেন, আপনি বলুন তো, আপনি যে অঞ্চল থেকে দেখছেন, আমি আমাদের কথা ছেড়ে দিন, আপনি যে অঞ্চল থেকে দেখছেন, 6 দফার তো ভোট হয়ে গিয়েছে, আপনার ওখানেও আশা করি ভোট হয়েছে বা আগামী 1 তারিখে ভোট হবে। আপনার কি মনে হচ্ছে যে আপনার এলাকা থেকে কোনোভাবে বিজেপির সিটটা বেরিয়ে যাবে? বিজেপি শিওর করে দার্জিলিং ছাড়া আর কোনো আসন, আলিপুরদুয়ার আর দার্জিলিং ছাড়া কোনো আসনে বিজেপি নিশ্চিত করে বলতে পারবে না আমরা জিতবই। নট ইভেন কাথি, নট ইভেন তমলুক, নট ইভেন বিষ্ণুপুর, এমনকি বর্ধমান, দুর্গাপুরও, মেদিনীপুরও, তাদের জেতা আসনগুলো ধরে রাখাটাই তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে না, বিহারের ক্ষেত্রে। বিহারে তারা গতবার পেয়েছিল জোট মিলিয়ে 39টা আসন, 40টার মধ্যে 39টা আসন পেয়েছিল। এবারও কি আপনার মনে হচ্ছে যে এবারও তারা 39টা আসন পাবে বিহার থেকে? অন্তত 20টা আসনের ক্ষতি হতে চলেছে, অন্তত 20টা আসনের ক্ষতি হতে চলেছে, এবং সেই ক্ষতির দায় শুধু বিজেপির না, নীতিশ কুমারেরও। এই বারবার দলবদল বিহারের মানুষ ভালো চোখে নেয়নি, নিচ্ছেন না, বরং তেজস্বী যাদবের সভায় অনেক বেশি ভিড় হচ্ছে। মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, উদ্ধব ঠাকরে ফাটিয়ে সভা করছেন, সেখানে অমিত শাহের সভায় লোকজন হচ্ছে না। 500 টাকা করে দিয়ে লোক আনা হচ্ছে, বলা হচ্ছে, ক্যামেরার সামনে তারা বলছে 500 টাকা দিয়েছে তাই এসেছি, তাতেও লোক ভরানো যাচ্ছে না। তারপরেও 300 পার। নাকি প্রশান্ত কিশোরের সেই কথাটাই সত্যি যে আমি যাদের হয়ে কাজ করেছি তারাই আমাকে ফান্ডিং করছে? ফান্ডিংয়ের লোভেই কি প্রশান্ত কিশোরের কথা বলছেন? দেখুন, প্রশান্ত কিশোরের ব্যক্তি, প্রশান্ত কিশোর সম্বন্ধে কিছু বলার নেই। ব্যক্তি প্রশান্ত কিশোর অত্যন্ত বুদ্ধিমান লোক, এবং তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, রাজনৈতিক চেতনা, রাজনৈতিক মেধা নিয়ে তার কোনো কথা হবে না। কিন্তু পাশাপাশি আমার বিশেষ বন্ধু যোগেন্দ্র যাদব, আপনারা দেখেছেন টেলিভিশনে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যোগেন্দ্র যাদব অসাধারণ বাংলা বলেন তিনি। তার সাথে আমার বাংলাতেই কথা হয়, আমি বাংলায় বলি, উনিও বাংলায় উত্তর দেন। তার সাথে আমার যা কথা হয়েছে তাতে তিনি বলছেন যে বিজেপি 240-42-এর ওপরে উঠছে না কোনোভাবে। মানে আমি বলছি, উনি বলছেন এনডিএ, বিজেপি নয়। যদিও আমরা তার থেকে আরও 10টা আসন বেশি ধরে রাখি, অর্থাৎ 252 যদি হয়, তারপরেও 20টা আসন বাকি থাকছে। এবার বলবেন বিজেডি, অর্থাৎ বিজু জনতা দল, তারা তো পা বাড়িয়েই আছে, মায়াবতী, তারা পা বাড়িয়েই আছেন। হ্যাঁ, এই রকম কিছু লোক নিয়ে বিজেপি একটা নড়বড়ে সরকার করলেও করতে পারে, কারণ অনেক রাজনৈতিক দল আছে যারা দেশের শাসন ক্ষমতায় যারা থাকে, যেমন টিডিপি, এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, জেডিইউ, এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, বিজু জনতা দল, এদের কোনো বিশ্বাস, যারা দিল্লির ক্ষমতায় থাকবেন এরা তাদের লেজুর ধরে চলবেন। এটা আমরা বারবার দেখে এসেছি। কোনো আইডিওলজি নেই, কোনো আদর্শগত ব্যাপার নেই, তাদের লেজুর ধরে থাকলে সেই রাজ্যের কাছে কিছু বেশি এক্সট্রা কিছু কাজ করিয়ে নেওয়া যায় কেন্দ্রীয় সরকারকে দিয়ে, হয়তো সেই কারণেই তারা থাকেন, রাজ্যের স্বার্থের কথা ভেবে, হতে পারে সেটা। কিন্তু এই সব দলগুলো মিলিয়ে যদি 272ও ক্রস করে, সেই সরকার হবে অত্যন্ত দুর্বল সরকার, এবং সেই সরকারে আপনারা জেনে রাখুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না, বলে দিলাম। যদি এই রকম একখানা জোট করে কোনো রকম জোড়াতালি দিয়ে সরকার গঠন হয়, হয়তো 272, 275, 280 এই রকম সংখ্যা থাকে, বিভিন্ন দল থেকে লোকের সমর্থন নিয়ে, বিজেপির তরফে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না, আরএসএস হতে দেবে না। তারা প্রজেক্ট করছে নীতিন গডকারিকে, যিনি অত্যন্ত লিবারাল, কাজের মানুষ বলে পরিচিত, যদিও তার সম্বন্ধে কুৎসা বেরিয়েছে, 18 কোটি টাকার রাস্তা তিনি নাকি 248 কোটি টাকায় করেছেন, সিএজি রিপোর্টে বেরিয়েছে, সেসব আলাদা ইস্যু। কিন্তু মানুষটা যে কাজের, এ নিয়ে কোনো ভুল নেই। এবং আরএসএস আর চাইছে না গুজরাট লবি সারা দেশে দাপিয়ে বেড়ায়। আর এটাও ঠিক, এটা আরএসএসও জানে, আমরা সকলে জানি, সাংবাদিকেরা, আপনারাও অনেকে জানেন, যে এইবার যদি জোড়াতালি দিয়ে হলেও সরকার গড়ে ফেলে, এইবারই আপনি শেষ ভোট দিয়েছেন বা দিতে চলেছেন। এরপরে ভোটের আর এই যে আঙুলে কালিটা দেখতে পাচ্ছেন,
এই কালিটা আপনি আর দেখতে পাবেন না। ভোট হবে না, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তাই দেশের সমস্ত মানুষ, মানে যারা একটু চিন্তা ভাবনা করে ভোট দেন, যারা একটু মানে দেখে ভোট দেন যে কারা কীরকম, কোন দল কীরকম, কোনো রাজনৈতিক দলকে আনুগত্য থেকে ভোট দেন না, তারা কিন্তু এবার ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ ফ্লোটিং ভোট, যে ভোটটা কখনো এদিকে কখনো ওদিকে, সুচিন্তিত মতামত এক জায়গায় করে তারপরে যারা ভোট দিতে যান, এই ভোট শতাংশ কিন্তু 20% সারা দেশে। এই 20% ভোট কিন্তু বিজেপির পক্ষে থাকছে না। 20% ভোটের অনেকটা ভোটই কিন্তু চলে যাবে বিপক্ষ বিভিন্ন দলের কাছে। কারণ অনেকেই বুঝতে পারছেন যে এইবার যদি ভোটে কোনোভাবে জোড়াতালি দিয়ে হলো সরকার করে ফেলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র একেবারেই বিপন্ন হয়ে যাবে। আরএসএসও সেটা বুঝতে পারছে। আরএসএস এর বহু নীতি খারাপ, তাদের মুসলিম বিরোধিতা অত্যন্ত খারাপ, উগ্র হিন্দুত্ব অত্যন্ত খারাপ, সব ঠিক আছে, কিন্তু আরএসএস এর নীতি আদর্শের কয়েকটা জিনিস ভালোও আছে। প্রত্যেকেরই ভালো খারাপ কিছু আছে, ভালোও আছে। তারা কিন্তু গণতন্ত্র রক্ষায় কিন্তু ব্রতী হতে চায়, তারা কিন্তু দেশমাতৃকার সেবা করতে চায়, এর মধ্যে কোনো ভুল নেই। হ্যাঁ, পদ্ধতিগত হয়তো আলাদা ব্যাপার আছে, কিন্তু এরকম না যে তারা সর্বগ্রাসী হয়ে দেশের পুরো গণতন্ত্রটাকে শেষ করে দেবেন। তাহলে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনই তাই হতে পারত। কিন্তু এই যে নতুন একটা লবি তৈরি হয়েছে, গুজরাট লবি, যেখানে গুজরাট থেকে প্রধানমন্ত্রী হবেন, গুজরাট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, গুজরাট থেকে সেনাপ্রধান হবেন, গুজরাট থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর হবেন, গুজরাট থেকে সিবিআই এর ডিরেক্টর হবেন, এই সব গুজরাট থেকে হবেন। এই সমস্তটা গুজরাটিকরণ, এটা কিন্তু আরএসএস মেনে নিচ্ছে না, মেনে নিতে পারছে না। তাদেরকে আর অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। তৃতীয় দফা থেকে সারা দেশের আরএসএস কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বিজেপির পক্ষে তারা কাজ করছেন না। হয়তো অন্য দলের পক্ষেও করছেন না, কিন্তু বিজেপির পক্ষে তারা নেই। তাই নরেন্দ্র মোদীকে কখনো মাটন, কখনো মঙ্গলসূত্র, কখনো মাংস ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলতে হচ্ছে। অর্থাৎ পোলারাইজেশনের রাজনীতি করতে হচ্ছে, বিভাজনের রাজনীতি করতে হচ্ছে। তিনি কিন্তু 10 বছরে কি কি উন্নয়ন করেছেন সেই কথা কোথাও বলছেন না। তিনি বাংলায় এসে বলছেন সন্দেশখালি, মহারাষ্ট্রে গিয়ে বলছেন অন্য কথা, কিন্তু কখনোই বলছেন না মহারাষ্ট্রে অজিত পাওয়ারকে তিনি চাক্কি পিসিং এরম বলেছিলেন। তার 4 দিন পরেই মহারাষ্ট্রে অজিত পাওয়ার চলে গেলেন বিজেপিতে, হয়ে গেলেন উপমুখ্যমন্ত্রী, এসব কথা বলছেন না। তিনি কিন্তু এটা বলছেন না যে শুভেন্দু অধিকারীও নারদায় অভিযুক্ত, তাকে টাকা নিতে দেখা গেছে। বাদ দিন, নিজের দলের লোকের কথা বলবো না, কিন্তু নিজে কি উন্নয়ন করেছি 10 বছরে সেটা তো মানুষের সামনে রাখবো, সেটাও তিনি রাখতে পারছেন না। আসলে ডেভেলপমেন্টটা চোখে দেখা যায়নি। ডেভেলপমেন্ট হয়েছে, নিশ্চয়ই হয়েছে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, কিন্তু সেই অর্থনীতিটা সমৃদ্ধ হয়েছে কয়েকটা ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর টাকার জোরে দেখানো হচ্ছে আমরা এখন পঞ্চম অর্থনীতির দেশ। আদতে দেশের মানুষের অর্থনীতি বড় হয়নি, ভালো হয়নি। পার ক্যাপিটা ইনকাম আমাদের কোথায়? এইসব কথা বলতে গেলে আমাদেরকে দেশবিরোধী, দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বলা হয়। পরোয়া নেই, আমরা এনকে ডিজিটাল এসব নিয়ে পরোয়া করি না। কে আমাদের দেশদ্রোহী বললো, কে আমাদের চটিচাটা বললো, কে বললো আমরা বাম ঘেঁষা, আমাদের কিচ্ছু এসে যায় না। কোনো ঘেঁষাঘেঁষির ব্যাপার নেই। এনকে ডিজিটাল শুধু আপনাদের ঘেঁষা, আপনাদের জন্য অনুষ্ঠান আনি, আপনাদেরকে মানে চেতনায় আঘাত করার জন্য অনুষ্ঠান আনি, যাতে যা ঘটতে চলেছে বা যা ঘটছে সেটা নিয়ে যাতে আপনি সব সময় আপ টু ডেট থাকেন, ওয়াকিবহাল থাকেন, এবং প্রত্যেকটা ঘটনার সম্বন্ধে আপনার একটা পরিষ্কার ছবি আপনার সামনে চলে আসে। সেই চেষ্টাটা আমাদের প্রতিদিন থাকে, দিনে আর রাতে। এই কারণেই বহু মানুষ আমাদের কিন্তু মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন। মান্থলি সাবস্ক্রাইবার ব্যাপারটা কি? 100 বা তার বেশি কোনো অ্যামাউন্ট দিয়ে আমাদের পাশে থাকতে বলছি আমরা। এই 100 বা তার বেশি অ্যামাউন্ট আমাদের পাশে দিলে আমরা চ্যানেলটাকে চালাতে পারি। বিপুল খরচা, আপনারা বুঝতেই পারছেন। অন্য ইউটিউব চ্যানেলের মতন শুধু একটা মোবাইল হাতে নিয়ে আমরা কাজ করি না। আমাদের রিসার্চ টিম আছে, ক্যামেরা টিম আছে, এডিটিং টিম আছে, লাইটের জন্য লোক আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের বহু লোক কাজ করছে। এই মানুষগুলোকে চালাতে হয় আমাদের, তার জন্য আমরা সহায়তা চাইছি আপনাদের। 100 বা তার বেশি অ্যামাউন্ট, এটা খুবই সামান্য অ্যামাউন্ট, আপনি আমাদেরকে দিয়ে আমাদের পাশে থাকুন, যাতে চ্যানেলটা বন্ধ না হয়ে যায়। এই এত বড় খরচ আমরা বহন করতে পারছি না, আপনাদের শরণাপন্ন হয়েছে। 150-রও বেশি মানুষ আমাদের প্রতি মাসে 100 বা তার বেশি, কেউ 1000, কেউ 5000ও পাঠান। এরকমও মানুষ আছেন 5000 টাকাও পাঠান, কেউ এমন আছে প্রতি মাসে 2000 টাকা পাঠান, বেশিরভাগই 100 পাঠান, কিন্তু এরকম 2-1 জন আছে।
এই যে সব মানুষ সম্মিলিত প্রচেষ্টায় এই চ্যানেলটা চলছে, সেটা শুধু আপনাদের জন্য। তাই আমাদের মান্থলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 100 বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে পাঠাতে হবে ইউপিআই করে 9830075869। এই নাম্বারে জিপে, ফোনপে, গুগল পে ইত্যাদি করে দিতে পারবেন। আর যারা এসব কিছুই পারবেন না, তারা এই নাম্বারে একটু ফোন করবেন, ফোন করে আমাদেরকে জানাবেন, আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা পাঠিয়ে দেবো। বিজ্ঞাপন দিতে হলেও এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আর একটা খুব জরুরি কথা বলে রাখি, বহু মানুষ আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠাচ্ছেন, পাঠিয়ে আমরা তাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো আছে তাদের যুক্ত করতে পারছি না। এটা একটা টেকনিক্যাল সমস্যা চলছে, এই ভোটের কারণে আমরা সময় দিতে পারছি না হোয়াটসঅ্যাপে। 1 তারিখের পর থেকে আশা করি, মানে 4 তারিখের ভোটের কাউন্টিং হয়ে গেলে তারপর থেকে আমরা আবার যথারীতি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করতে থাকবো। খালি একটু ফোন করে জানিয়ে দেবেন যে আপনি গ্রুপে অ্যাডেড হননি, আপনাকে যেন অ্যাড করা হয়। এইটুকু জানিয়ে দিলেই আমরা কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করে নেব 4 তারিখের পর থেকে। ততদিন পর্যন্ত পারছি না, মার্জনা করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।